অপারেশন সিন্দুর এতটা নিখুঁত ছিল, এতটা নির্ভুল ছিল, প্রত্যেকটা লক্ষ্যকে ভেদ করেছিল, সেটা বেরিয়ে এসেছে। পাহেলগামের ভীরু এবং কাপুরুষের মতো ওই সন্ত্রাসীরা যে আক্রমণ করেছে, প্যান্ট খুলে দেখেছে কে হিন্দু মুসলমান, তার পেছনে তো আসিফ মুনির। আর আসিফ মুনিরের মতো বেঈমানদের খুব দরকার মার্কিন যুক্তরাষ্ট্র বা চীনের। তার কারণ এরা দেশের কথা ভাবে না। এদের একমাত্র লক্ষ্য সন্ত্রাসবাদ এবং নিজের সিংহাসন অটুট রাখা। পাকিস্তানের 155 জন সৈন্য, তাদের যদি প্রাণ চলে যায় সেটা আনন্দের খবর, কিন্তু খবর কোনটা? খবর হচ্ছে পাকিস্তান একের পর এক মিথ্যে কথা বলেছে। আজকে সেই সত্য বেরিয়ে এসেছে, না কোনো ভারতীয় পত্রপত্রিকাতে নয়, খোদ পাকিস্তান থেকে। পাকিস্তানকে প্রায় গড় করে বলে যেতে হয়েছে 150 জনের নাম, অর্থাৎ মিথ্যে বেরিয়ে পড়েছে, মুখোশ খসে পড়েছে। যদিও মিথ্যেকে ঢাকতে গিয়ে আবার মিথ্যে বলতে হলো, এমনকি পাকিস্তানের অফিসিয়াল সাইটেও ডিলিট করে দিতে হলো সেই তথ্য, কিন্তু ততক্ষণে যা হবার হয়ে গিয়েছে। ভারত কিন্তু বারবার করে বলেছে অপারেশন সিন্দুর আসলে পাকিস্তানের সাধারণ মানুষের বিরুদ্ধে আমাদের যুদ্ধ ঘোষণা নয়, আমাদের যুদ্ধ ঘোষণা সন্ত্রাসীদের বিরুদ্ধে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে। আসলে অস্ত্র ব্যবসা, সমীকরণ, সংকীর্ণ ব্যক্তিগত স্বার্থের জন্যই আসিফ মুনির পাকিস্তানে বসে যে ষড়যন্ত্র করেছিল, সেই ষড়যন্ত্রের ফল পাকিস্তান পেয়েছে। বেঈমানদের সঙ্গে যদি লড়াই করতে হয়, তাহলে কিন্তু সেই লড়াইটা শুধু লড়াই থাকে না। তার কারণ তারা সম্মুখ সমরে লড়াই করে না, তাদের সঙ্গে লড়াই করতে গেলে মিথ্যের সঙ্গেও লড়াই করতে হয়। হ্যাঁ, আমি পাকিস্তানের কথা বলছি, আসিফ মুনির পাকিস্তানের কথা বলছি, পাকিস্তানের সাধারণ খেটে খাওয়া মানুষের কথা বলছি না। আপনাদের মধ্যে অনেকেরই প্রশ্ন আছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেন হোয়াইট হাউসে আসিফ মুনিরের মতো এই রকম সামরিক বাহিনীর ঊর্ধ্বে পরোহিত এক সন্ত্রাসবাদীকে ডাকল? তার কারণটা কিন্তু খুব সহজ। তার কারণ পাকিস্তান হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের ডাম্প হাউস। ডাম্প হাউস মানে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন, অর্থাৎ যত আবর্জনা আছে সেই আবর্জনা রাখার জায়গা। এ কথা কেন বলছি? তার কারণ পাকিস্তান, আপনারা জানেন, একদিকে চীন, অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনে। আর এই অস্ত্রগুলো হচ্ছে সেই অস্ত্র যেগুলো কম দামে মার্কিন যুক্তরাষ্ট্র বা চীনের মতো শক্তিধর দেশ ব্যবসা করতে চায় এবং বার করে দিতে চায়। আর আসিফ মুনিরের মতো বেঈমানদের খুব দরকার মার্কিন যুক্তরাষ্ট্র বা চীনের। তার কারণ এরা দেশের কথা ভাবে না। এদের একমাত্র লক্ষ্য সন্ত্রাসবাদ এবং নিজের সিংহাসন অটুট রাখা। এই আসিফ মুনির এত বড় বীর যে তার পরিবারের প্রায় সব সদস্যকে পাঠিয়ে দিয়েছিল অন্য দেশে। কোন সময়? অপারেশন সিন্দুরের সময়। আগে থেকেই আঁচ পেয়েছিলেন যে এবার কিছু একটা হতে চলেছে। আর পাবেন না কেন? পাহেলগামের ভীরু এবং কাপুরুষের মতো ওই সন্ত্রাসীরা যে আক্রমণ করেছে, প্যান্ট খুলে দেখেছে কে হিন্দু মুসলমান, তার পেছনে তো আসিফ মুনির। আসলে শুরুটা হয়েছিল অনেকদিন আগে থেকেই। আর সেই জন্যই পাকিস্তানে তাদের যারা প্রবাসী, তাদের সামনে বড় বড় কথা বলেছিল। 1940 সালে ধূর্ত জিন্নার টু নেশন থিওরিকে সামনে নিয়ে এসেছিল, আর সেইভাবেই একটা ক্ষেত্র রচনা করেছিল, যার ফলাফল আমরা দেখতে পেলাম পাহেলগামে। আসলে আসিফ মুনির একজন সন্ত্রাসী। এখন গোটা পাকিস্তানকে অপারেশন সিন্দুরের সময় ঠেলা সামলাতে হয়েছে। তার কারণ পাকিস্তানের না আছে ঠিকমতো অস্ত্রের প্রশিক্ষণ,
পাকিস্তানের ঠিক নেই এয়ার ডিফেন্স সিস্টেম। আমি একটু বিশদে আপনাদের বলি। আসিফ মুনির যখন ভারতের সঙ্গে লড়তে গেল, ভারত কিন্তু পাকিস্তানের সঙ্গে লড়তে যায়নি। আপনারা খেয়াল করে দেখবেন অপারেশন সিন্দুর আসলে যুদ্ধ ছিল সন্ত্রাসীদের বিরুদ্ধে। আর সেই জন্য অপারেশন সিন্দুর ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই নটি সন্ত্রাসীদের বেস ক্যাম্প আমরা পুরো ধুলোর সঙ্গে মিশিয়ে দিয়েছি। বাড়াবাড়ি করছিল, আর সেই জন্যে লাহোরের এয়ার ডিফেন্স সিস্টেম আমরা গুড়িয়ে দিয়েছিলাম। আমাদের লড়াইটা ছিল সন্ত্রাসবাদের বিরুদ্ধে, কিন্তু আসিফ মুনিদের লড়াইটা ছিল ভারতের বিরুদ্ধে। আসলে অস্ত্র ব্যবসা, সমীকরণ, সংকীর্ণ ব্যক্তিগত স্বার্থের জন্যই আসিফ মুনির পাকিস্তানে বসে যে ষড়যন্ত্র করেছিল, সেই ষড়যন্ত্রের ফল পাকিস্তান পেয়েছে। বেইমানি আর গদ্দারির কতটা ফলাফল পেয়েছে মিথ্যে দিয়ে ঢাকার চেষ্টা করেছিল আসিফ মুনির, কিন্তু হয় না। শাক দিয়ে মাছ ঢাকা যায় না। আর সেই জন্যেই আজকের রণক্ষেত্রে আমাদের এপিসোড পাকিস্তান অ্যাডমিটস লস, অপারেশন সিন্দুর। আপনাদের দেখাবো বেরিয়ে এসেছে সব। যে কথা দিয়ে শুরু করেছিলাম মিথ্যা, হ্যাঁ, প্রথমে হয়তো বোঝা যায় না, কিন্তু ধীরে ধীরে সত্য বেরিয়ে আসে। আজকে সেই সত্য বেরিয়ে এসেছে না কোনো ভারতীয় পত্রপত্রিকাতে নয়, খোদ পাকিস্তান থেকে। প্রথমেই আপনাদের জানাই, পাকিস্তান অ্যাডমিটস মিলিটারি ক্যাজুয়ালিটিস ডিউরিং India's Operation Sindoor. Pakistan has admitted that 13 soldiers were killed and more than 50 people were lost during India's Operation Sindoor in May, confirming heavy damage inflicted on key air bases and terrorist sites. এই সংখ্যাটা পরবর্তীতে কালে দেখা গেল আরো অনেক বেশি, এর 3 গুণ, অর্থাৎ প্রায় 150 জন প্রাণ হারিয়েছে পাকিস্তানের। কি করে বেরিয়ে এলো সেটাও আপনাদের বলবো। Pakistani Prime Minister Shahbaz Sharif presented the honors to the fallen personnel on August 14, অর্থাৎ যারা যুদ্ধক্ষেত্রে যারা প্রাণ হারিয়েছেন তাদের সম্মান প্রদর্শন করা হয়। আর সেই সম্মান প্রদর্শন করতে গিয়েই অফিসিয়াল সাইটে পাকিস্তান তার পূর্ণাঙ্গ তালিকা তুলে ধরে। যদিও মিথ্যেকে ঢাকতে গিয়ে আবার মিথ্যে বলতে হলো, এমনকি পাকিস্তানের অফিসিয়াল সাইটেও ডিলিট করে দিতে হলো সেই তথ্য, কিন্তু ততক্ষণে যা হবার হয়ে গিয়েছে। একের পর এক আপনারা জানেন যে পাকিস্তানের ইন্ডিপেন্ডেন্স ডেতে সমস্ত দেশের স্বাধীনতা দিবসকে রাষ্ট্রীয়ভাবে উদযাপন করা হয়, যেমন আমাদের দেশে করা হয় ঠিক পাকিস্তানেও করা হয়। আর সেই উদযাপনের মধ্য দিয়েই বেরিয়ে এলো সত্যটা। However, multiple reports suggested that Pakistan's own internal citations and gallantry awards now point to devastating losses inflicted during the operation, with as many as 146 posthumous medal awarded to personnel killed in Indian strikes, a toll far higher than what has been publicly admitted. অর্থাৎ এখন আস্তে আস্তে যখন সত্যটা বেরিয়ে পড়েছে, তখন দেখা যাচ্ছে যা ভাবা হয়েছিল তার থেকে অনেক বেশি ক্ষতি হয়েছে, এবং সেটা বেরিয়ে পড়েছে কখন? যখন এই মরণোত্তর পুরস্কারগুলো, মরণোত্তর সম্মানগুলো পাকিস্তান সরকার রাষ্ট্রীয়ভাবে দিয়েছে। সেখানে তো আর রাগঠাক করতে পারবে না, বলতে পারবে না তো কোনো শহীদের পরিবারকে, মানে পাকিস্তানের শহীদের পরিবারকে, দেখো তোমাদের আমরা গোপনে দিয়ে দেব যা দেওয়ার সম্মান, সেটা তো সম্মান প্রদর্শন হলো না। সুতরাং জাতাকলে পড়ে গেল পাকিস্তান সরকার। পাকিস্তানকে সবার সম্মুখে তাদের সম্মান জানাতে হচ্ছে, আবার অন্যদিকে এমন একটা ভাব দেখাচ্ছে যেন কিছুই হয়নি। এই জাতাকলে পড়েই পাকিস্তানকে প্রায় গড় করে বলে যেতে হয়েছে 150 জনের নাম, অর্থাৎ মিথ্যে বেরিয়ে পড়েছে,
মুখোশ খসে পড়েছে। এবার আমরা চলে আসব ফ্রি প্রেস জার্নালের একটা রিপোর্টিংয়ে, খুব গুরুত্বপূর্ণ। অপারেশন সিন্দুর, ডিড পাকিস্তান লস ওভার 150 soldiers in India's precision strikes? Here what deleted report claims. ফ্রি প্রেস জার্নালে খুব পরিষ্কার করে দেখানো হয়েছে যে রিপোর্টগুলো ডিলিট করে দেওয়া হয়েছে সেই রিপোর্টগুলো কেন ডিলিট করা হয়েছে এবং কোন সত্যকে আধারে রাখতে ডিলিট করা হয়েছে। এবং আপনাদের জানিয়ে রাখি, তাহলে অপারেশন সিন্দুর এতটা নিখুঁত ছিল, এতটা নির্ভুল ছিল, প্রত্যেকটা লক্ষ্যকে ভেদ করেছিল, সেটা বেরিয়ে এসেছে। এবং কি কি ডিলিট করা হয়েছে। ইসলামাবাদ months after অপারেশন সিন্দুর, অর্থাৎ অপারেশন সিন্দুরের 1 মাস বাদে, a report published by a Pakistani media house claimed that Islamabad lost over 150 soldiers in India's precision strikes। যে কথা বলছিলাম, একদম প্রিসাইজ, নিখুঁত, নির্ভুল, অঙ্কের মতো, x = 0, ঠিক সেই রকম 150 জন মারা গিয়েছে নিখুঁতভাবে ভারত আক্রমণ করার জন্য। সামা টিভি later allegedly deleted the report। সামা টিভি প্রথমে এই খবরটা দেখায়, কিন্তু রাষ্ট্রীয় চাপে পড়ে বিভিন্ন জায়গা থেকে তাকে চাপ দেওয়া হয় এবং তারা সেই রিপোর্টটা, এক্সক্লুসিভ রিপোর্টটা তারা ডিলিট করতে বাধ্য হয়। A screenshot, however, a screenshot of the news report surfaced online and is going viral। কিন্তু ততক্ষণে যা হয়ে গেছে তার একটা স্ক্রিনশট ভাইরাল হয়ে গেছে এবং গোটা পৃথিবীর সামনে পাকিস্তানের মুখোশটা খসে পড়েছে। The now deleted news article also had a list of gallantry awards conferred by Pakistan's president for courage and supreme sacrifice during Operation Bunyan Marsus, অর্থাৎ আমাদের অপারেশন সিন্দুরের ঠিক পাল্টা যে অপারেশনের কথা পাকিস্তান ঘোষণা করেছিল। আসলে ডিলিট করা হয়েছে, সামা টিভিকে চাপ দেওয়া হয়েছে, আমরা মানছি ভাইরাল হয়েছে, কিন্তু সেই ভাইরালকে আরও বেশি প্রমাণ করলো অকাট্য যুক্তিতে, সেটা স্বয়ং পাকিস্তানের প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি। কেন? তার কারণ পাকিস্তানের প্রেসিডেন্ট তিনি সাহসিকতা এবং সুপ্রিম স্যাক্রিফাইস, অর্থাৎ আত্মত্যাগ করার জন্য তাদের অপারেশন সিন্দুরের সময় যে তারা শহীদ হয়েছে সেটা মেনে নিয়েছে। নোটেবলি অপারেশন ইজ কন্ডেমড of Pakistan's retaliation to Indian strikes on its year basis। অর্থাৎ ইয়ার বেসে একের পর এক আমরা যে আক্রমণ করেছি সেই আক্রমণেই, অর্থাৎ আকাশপথে ভারতীয় বায়ুসেনা যে আক্রমণ করেছে সেই আক্রমণে ছত্রখান হয়ে গিয়েছে। দেখুন, আগে থেকে আমরা বুঝতে পেরেছিলাম, আমরা স্যাটেলাইট ইমেজ দেখেছিলাম, আমরা যুদ্ধের সময় বুঝতে পেরেছিলাম যে হ্যাঁ, জীবনহানির ঘটনা ঘটেছে। কিন্তু তা সত্ত্বেও আপনারা জানেন, ভারত কিন্তু বারবার করে বলেছে অপারেশন সিন্দুর আসলে পাকিস্তানের সাধারণ মানুষের বিরুদ্ধে আমাদের যুদ্ধ ঘোষণা নয়, আমাদের যুদ্ধ ঘোষণা সন্ত্রাসীদের বিরুদ্ধে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে। কিন্তু তা সত্ত্বেও এয়ার বেসে একের পর এক এয়ার বেস এবং তাদের যে এয়ার ডিফেন্স সিস্টেম আছে যেভাবে আমরা তছনছ করে দিয়েছি, তাতে অনেকেরই ধারণা ছিল বড়সড়ই ক্ষতি হবে পাকিস্তানের। যা ভাবা হয়েছিল ঠিক তাই। The Sama TV report mentions that the names of 155 soldiers with Shaheed written before their names. The list now going viral on social media had the names of 146 recipients of the Imtiyazi Sanat. Meanwhile, 45 soldiers were conferred Tamagha-e-Baslat. Out of the total, 4 soldiers reportedly received this award posthumously। অর্থাৎ একেবারে সোজা কথা বলতে গেলে পুরোপুরি বেরিয়ে এসেছে 155 জন সেই সব সৈনিকদের কথা, যেটা লুকিয়ে গিয়েছিল পাকিস্তান। এরপর চলে আসি রাওয়ালপিন্ডি থেকে একটা আমরা টুইট দেখতে পাই, একটা এক্স হ্যান্ডেলে একটা খুব গুরুত্বপূর্ণ টুইট। কে করছে? ISPR, অর্থাৎ একেবারে সরকারিভাবে পাকিস্তান টুইটটা করছে।
The President of Pakistan has been pleased to grant military awards to the officers and the soldiers of Pakistan Army, Navy and Air Force for একেবারে পরিষ্কারভাবে লিখে দিয়েছে ISPR অর্থাৎ সরকারিভাবে স্বীকৃতি দিয়েছে। অর্থাৎ আপনারা সামা টিভি প্রথমে একটা এক্সক্লুসিভ রিপোর্ট করেছিল, তারপর বিভিন্ন চাপে সেই রিপোর্টটা মুছে ফেলে, তখন একটা স্ক্রিনশট পাওয়া গিয়েছিল, সেটা ভাইরাল হয়েছে। তখনও অবধি আমরা কিন্তু কিছু বলিনি। তারপর আমরা দেখলাম পাকিস্তানের প্রেসিডেন্ট তিনি এবং পাকিস্তানের সরকারের পক্ষ থেকে একদম সরাসরি লিখে দেওয়া হলো। লেখা হচ্ছে, দ্য ফলোয়িং অফিসার্স হ্যাভ বিন কনফার্ড: সিতারা ই জুরাত, উইং কমান্ডার বিলাল রাজা, এবং যাদের তারা সম্মান জানিয়েছে এবং যারা শহীদ হয়েছে, সেখানে কিন্তু পরিষ্কার লেখা আছে শহীদ। দেখুন, প্রত্যেকটা নামের পাশে শহীদ লেখা আছে। সেটা লেফটেন্যান্ট কর্নেল হতে পারে, সেটা নায়েক হতে পারে, প্রত্যেকটা জায়গায় লেখা আছে শহীদ। ক্যাপ্টেন হতে পারে, অর্থাৎ বিভিন্ন স্তরে একদম শীর্ষস্তর থেকে একদম পাকিস্তান আর্মি নিচু স্তর পর্যন্ত প্রাণ হারিয়েছে, যাদের শহীদ বলছে। দেখুন, যে কোনো মৃত্যুই দুর্ভাগ্যজনক, যে কোনো যুদ্ধ দুর্ভাগ্যজনক। পৃথিবীতে যারই মৃত্যু হোক না কেন, সেটা নিয়ে উল্লাস করার কিছু নেই। তার কারণ যারা সভ্য, যারা শুভ চিন্তা করে, তারা কারোর মৃত্যু কামনা করে না। পাকিস্তানের 155 জন সৈন্য, তাদের যদি প্রাণ চলে যায়, সেটা আনন্দের খবর নয়। কিন্তু খবর কোনটা? খবর হচ্ছে পাকিস্তান একের পর এক মিথ্যে কথা বলেছে। আসলে কি জানেন, যুদ্ধে, আধুনিক যুদ্ধে শুধু যুদ্ধটা কিন্তু যুদ্ধক্ষেত্রে হয় না, তথ্যেরও যুদ্ধ হয়, যাকে বলা হয় মিডিয়া ওয়ারফেয়ার। এবং পাকিস্তানের পোষ্য কিছু বিদেশি মিডিয়া তারা প্রচার করতে চেষ্টা করেছিল, না অপারেশন সিন্দুর হয়েছে, অত ক্ষতি হয়নি, 9টা তো শুধু সন্ত্রাসীদের বেস, যাদের অবশ্য তারা সন্ত্রাসী বলেনি। খোদ পার্লামেন্টে আলোচনা হয়েছে, পাকিস্তানের সন্ত্রাসীদের বলা হচ্ছে সেকেন্ড লাইন অফ অর্ডার, অর্থাৎ তারা নাকি মিলিটারিদের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং পাকিস্তানের কিছু পার্লামেন্টারিয়ান অর্থাৎ সাংসদ, তারা জোর গলায় বলেছে প্রকাশ্যে, মিলিটারিদের থেকেও এই সন্ত্রাসীরা নাকি আরও বেশি দেশভক্ত, অর্থাৎ পাকিস্তানি ভক্ত। কোন পাকিস্তানের ভক্ত? মৌলবাদী সন্ত্রাসী, ইসলামিক মৌলবাদী সন্ত্রাসী পাকিস্তানের ভক্ত। সুতরাং বুঝতেই পেরেছেন যে পাকিস্তানে আসলে তো তাদের সাধারণ মানুষ, তাদের অর্থনৈতিক দুর্দশা, সে ব্যাপারে মাথা ব্যথা নেই। এমনকি পাকিস্তানের মাথা ব্যথা নেই তাদের সেনাবাহিনীতে যারা কাজ করেন তাদের ব্যাপারেও। তাদের আসল লক্ষ্য হচ্ছে সন্ত্রাসবাদীদের চোখের মণির মতো আগলে রাখা। এই জন্যই তো পাকিস্তানকে বলা হয় সন্ত্রাসবাদের আঁতুর ঘর। কিন্তু বেরিয়ে পড়েছে, সত্য ঢাকা থাকে না। অপারেশন সিন্দুর কতটা সফল সেটা বোঝাই যাচ্ছে। মাত্র তো কয়েক ঘন্টা, তাতেই তো পাকিস্তানের এই হাল। এই হচ্ছে সেই লিস্ট, দেখুন আপনারা। এবং সব কটার পাশে এখানে র্যাঙ্ক এবং নাম দেওয়া আছে, র্যাঙ্ক অ্যান্ড নেম, সার্ভিস। দেখুন, আর্মি, সব আর্মি। দেখুন, কোনোটা সাধারণ মানুষ নয়, আর্মি। এবং এটা 146। এবার বলা হচ্ছে এছাড়াও ক্ষতি হয়েছে, সেই ক্ষতিটা এই তালিকায় নেই। পরবর্তীকালে হয়তো কখনো তাদের সম্মান দেওয়া হবে। সুতরাং দেখুন, নায়েক ফরমান উল্লাহ শহীদ, পাঞ্জাব। বেশিরভাগই কিন্তু পাঞ্জাব থেকে। দেখুন, সব পাঞ্জাব। কেন? তার কারণটাও আপনাদের বলে রাখি। আসলে এই যুদ্ধ তো বালুচিস্তান লড়েনি, সিন্ধু লড়েনি, খাইবার পাখতুন লড়েনি। পাকিস্তানের নিজের দেশের ভেতরে আজকে খাইবার পাখতুন থেকে, সিন্ধু থেকে বালুচিস্তান, তারা তো লড়াই করছে। আসলে পাকিস্তানের আর্মি, আসিফ মুনির ফিল্ড মার্শাল, নামেই ফিল্ড মার্শাল, আসলে তিনি সন্ত্রাসবাদের ফিল্ড মার্শাল, তার বিরুদ্ধে। এবং পাঞ্জাবের কিছু এলিট অভিজাত,
সেই অভিজাতরা গোটা গোটা পাকিস্তানকে কুক্ষিগত করে রাখতে চেয়েছে। এই জন্যেই তো পাকিস্তানে স্বাধীনতার দাবিতে বালুচিস্তান লড়ছে, খাইবার পাখতুন লড়ছে, সিন্ধু লড়ছে। আর আর্মি যত গিয়েছে সমস্ত আর্মি কিন্তু দেখুন পাঞ্জাব থেকে, সব পাঞ্জাব থেকে, এবং প্রত্যেকটা আর্মি। এখন প্রশ্ন হচ্ছে, দেখুন এই হচ্ছে সামা, আমার সহকর্মী নারায়ণ বার করেছে, স্ক্রিনশটটা ছিল এবং সেই শটটা আমরা দেখিয়েছি। আর এই দেখুন ওই পেজে গেলে এখনও দেখতে পাবেন, সামা টিভিতে এখনও দেখতে পাবেন এইটা ডিলিট করা হয়েছে। কেন ডিলিট করা হয়েছে? অবশ্যই ডিলিট করা হয়েছে সত্যকে গোপন রাখার জন্য, কিন্তু পারেনি। AVM Aurangzeb, Lieutenant General Chowdhury, VA Nawaz among over 400 military awardees, এই যে অ্যাওয়ার্ড নিচ্ছে, এখানেই শহীদের নামগুলো ঘোষণা হয়ে গেছে। The President of Pakistan has awarded officers and soldiers of the Army, Navy and Air Force for their outstanding courage. যদিও প্রশ্ন আছে কি আউটস্ট্যান্ডিং কারেজ, কি করলো? ওপরে একের পর এক এয়ার ডিফেন্স সিস্টেম নষ্ট হয়ে যাচ্ছে। তাদের দেশের ভেতরে এমন 1 ইঞ্চি জমি ছিল না যা আমাদের নিয়ন্ত্রণের মধ্যে ছিল না। অর্থাৎ মাটির ওপরে পাকিস্তানের পুরো নিয়ন্ত্রণই আমাদের হাতে ছিল প্রথম থেকেই। আমরা চাইলে কিন্তু পাকিস্তান সেদিন গুড়িয়ে দিতে পারতাম। শুধু লাহোর নয়, ইসলামাবাদ থেকে শুরু করে গোটা পাকিস্তানে আমরা অন্ধকারে ঢেকে দিতে পারতাম। কিন্তু ভারতের লড়াইটা ছিল সন্ত্রাসবাদের বিরুদ্ধে। আমরা একজনও সিভিলিয়ান অর্থাৎ সাধারণ নাগরিককে আমরা টার্গেট করিনি। কিন্তু কাপুরুষ আসিফ মুনির ফিল্ড মার্শাল হয়েছে পরবর্তীকালে। সেই আসিফ মুনির কি করেছে? সেই ইসলামিক জঙ্গি সন্ত্রাসী শ্রীনগর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমাদের সিভিলিয়ানদের টার্গেট করেছে, কিন্তু কিছুই করতে পারেনি। ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমের কাছে কার্যত পরাজিত হয়েছে শোচনীয়ভাবে। আর সেই জন্যই তো মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে পায়ে ধরে এবং পরবর্তীকালে নিজেরা ফোন করে আমাদের সংঘর্ষ বিরতির জন্য, অর্থাৎ এক কথায় যুদ্ধ বন্ধের জন্য কাকুতি মিনতি করেছে। এটা নাকি কারেজ? একটা দেশ কত মিথ্যে হতে পারে, একটা দেশ মানব সভ্যতার জন্য কত বেঈমান হতে পারে, কতটা গদ্দার হতে পারে, তার উদাহরণ হচ্ছে পাকিস্তান। তারা নাকি আউটস্ট্যান্ডিং কারেজ দেখিয়েছে। কি কারেজ দেখিয়েছে? নেভি কি কারেজ দেখিয়েছে? আমাদের ওখানে আমাদের নৌবহর সেই সময় আরব সাগরে ছিল, আমাদের নিশানা ছিল ইসলামাবাদের দিকে, কিন্তু আমরা কিছু করিনি। আমরা ইচ্ছে করলে লাহোর থেকে শুরু করে ইসলামাবাদ একেবারে গুড়িয়ে দিতে পারতাম। আর্মি কি করেছে আর্মি? হ্যাঁ, শোনা যায় পাঞ্জাবের দিকে নাকি ট্যাঙ্ক বেরিয়েছিল, কিন্তু পাকিস্তানের এমন অবস্থা, তাদের মিলিটারি র্যাঙ্ক অ্যান্ড ফাইলে যারা উপরে রয়েছে তারা জানতো সেটা আত্মহননের পথ, আর সেই জন্যে সুরসুর করে ট্যাঙ্কগুলো আবার ঘুরে ফিরে গেছে। এয়ারফোর্স কি করেছে? আমি তো আপনাদের বলবো, আধুনিক পৃথিবীতে যুদ্ধটা হচ্ছে আকাশেই হয়, এমন যুদ্ধ করেছে। মানে পাকিস্তানের এয়ারফোর্স এমন যে তুর্কি তাদের ড্রোন দিয়েছে, ড্রোন ওড়াতে পারছে না। তুর্কি থেকে আবার ড্রোন অপারেটরদের আনতে হয়েছে। তুর্কিও বেঈমান দেশ, তার কারণ তুর্কিতে যখন বিপর্যয় হয়েছিল ভারতই সর্বপ্রথম আমরাই আকাশপথে পাঠিয়েছিলাম সমস্ত ত্রাণের সামগ্রী। কিন্তু পাকিস্তানের এমন অবস্থা যে তুর্কি থেকে ড্রোন নিয়ে এসে ওড়ানোর প্রশিক্ষণ নেই, তুর্কিদের এসে ওড়াতে হয়েছে। আমি মাঝে মাঝে আপনাদের বলি না, আসলে আমরা পাকিস্তানের বিরুদ্ধে লড়িনি, আমরা লড়েছি সন্ত্রাসবাদের বিরুদ্ধে। আসলে শুধু সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়িনি, আমরা তিনটে দেশের সঙ্গে লড়েছি। গোপনে কাপুরুষের মতো স্থলপথে আসলে অস্ত্র সরবরাহ করেছিল চীন। অন্যদিকে তুর্কি, তারা শুধু ড্রোন পাঠায়নি, ড্রোন অপারেটর পাঠিয়েছে এবং তার সঙ্গে পাঠিয়েছে সামরিক বিশেষজ্ঞদের। আর পাকিস্তান তো আছেই, তিনটে দেশের সঙ্গে
ওই কয়েক ঘন্টায় আমরা দেখিয়ে দিয়েছি ভারত কোন জায়গায় রয়েছে। তা যে কথা বলছিলাম, এই যে এয়ারফোর্স, পাকিস্তান এয়ারফোর্স কি করেছে, এয়ার ডিফেন্স সিস্টেম আমরা অকেজো করে দিয়েছি। গোটা যুদ্ধতে তারা পারেনি ভারতবর্ষের দাঁত ফোটাতে, আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম এমনই ছিল। হ্যাঁ, আমরা জানি, আমাদের কাছে খবর ছিল যে পাকিস্তান বিধ্বংসী সব বোমা তারা তৈরি করে রেখেছিল যে তারা ফেলবে আমাদের সীমানায়, একটাও ফেলতে পারেনি। তার কারণ পাকিস্তান যতবার চেষ্টা করেছে অতন্দ্র প্রহরায় ছিল আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম। সুতরাং এই আউটস্ট্যান্ডিং কারেজ কিসের? মিথ্যে লোকানোর জন্য যে সাহসিকতা দরকার হয়, সেই সাহসিকতা দেখিয়েছেন সামরিক অফিসাররা। আর আগে ভাগে তো কার্যত বলে কয়ে নয়, নির্দেশ দিয়ে নিজের প্রমোশনটা নিয়ে নিয়েছেন আসিফ মনির। এখন নাকি তিনি ফিল্ড মার্শাল। গ্যালান্ট্রি, সুপ্রিম স্যাক্রিফাইস ডিউরিং অপারেশন, যাই হোক, দ্য অনার্স ইনক্লুড, এখানে বিভিন্ন ধরনের, আমি আর এগুলো পড়ছি না, বিরক্তি উৎপাদন হবে। বড় বড় আরবি ফার্সি শব্দকে নিয়ে এসে বড় বড় সাজানো গোছানো অনেক সম্মানের কথা বলবো, এগুলো পড়তেও লজ্জা হয়। তার কারণ মিথ্যাশ্রী, যদি আন্তর্জাতিক ক্ষেত্রে মিথ্যাশ্রী পুরস্কার কাউকে দিতে হয়, সেটা পাকিস্তানকেই দিতে হবে। প্রাইম মিনিস্টার অফ পাকিস্তান অ্যাওয়ার্ডিং লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী, ডিজি ISPR, এয়ার ভাইস মার্শাল AVM এবং ভাইস অ্যাডমিরাল রাজা রাব নওয়াজ, ডেপুটি চিফ অফ দ্য নাভাল স্টাফ। অর্থাৎ 3 বাহিনীকেই পুরস্কার দিয়েছে। এটাও জানেন তো, ভারতের থেকে মানে কপি করা, কপি ক্যাট হয় না, কপি করা। আমাদের আসলে অপারেশন সিঁদুর এমন একটা লড়াই ছিল, সেখানে 3-3টে বাহিনীর অসাধারণ সমন্বয় ছিল। এখন মডার্ন ওয়ারফেয়ার নিয়ে যদি পড়াতে হয় কোথাও, অপারেশন সিঁদুরের কথা বলতে হয়। এই অপারেশন সিঁদুর এই মুহূর্তে আন্তর্জাতিক বিভিন্ন জায়গায় ডিফেন্স একাডেমিতে লেকচার হচ্ছে, অপারেশন সিঁদুরকে কেস স্টাডি করা হচ্ছে। কেন জানেন? তার কারণ 3-3টে বাহিনীকে, অর্থাৎ আকাশ, আমাদের সামরিক বাহিনী, স্থল বাহিনী এবং আমাদের নৌবাহিনীর এক অসাধারণ কোঅর্ডিনেশন বা সমন্বয় সাধন করেছে। হ্যাঁ, এটা ঠিক কথা। যুদ্ধ যদি আরও একটু বাড়ত, তাহলে এই সন্ত্রাসবাদের যুদ্ধতে অপারেশন সিঁদুরে আরও বড় ক্ষতি হতো পাকিস্তানের। কিন্তু আপনারা জানেন, ভারত একটা গণতান্ত্রিক দেশ, শান্তিকামী এবং শুভ বুদ্ধি সম্পন্ন মানুষজন ভারতের নেতৃত্ব দেয়। আর পাকিস্তান এমন অবস্থা, সেখানে জনপ্রিয় বিরোধী দলনেতা তিনি আপাতত কোথায় রয়েছেন? কারাগারে রয়েছেন। কে তিনি? ইমরান খান, সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার, পাকিস্তানের ক্যাপ্টেন এবং পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং এই মুহূর্তে পাকিস্তানের জনপ্রিয়তম নেতা। তিনি শুধু কারাগারে নেই, এই যুদ্ধ অর্থাৎ অপারেশন সিঁদুর চলাকালীন তার উপর যৌন নির্যাতন হয়েছে। ভাবতে পারেন যে পাকিস্তানের অবস্থাটা কি? এবার চলে আসি এই মিথ্যে এবং গাদ্দারদের আরেকটা ওয়ারফেয়ারে। আসলে পড়ে আছে তো সেই মান্ধাতা আমলে, এখনও ভাবছে ওই গুপ্তচর বৃত্তি বোধহয় এইভাবেই হয়। কতটা অপেশাদার হলে একটা ইউটিউবার, যার মধ্যে মূল্যবোধ নেই, তাকে ফাঁসিয়ে ভেবেছিল বোধহয় বিরাট তিসমান খান হয়ে গেছে। কেন বলছি? তার কারণ জ্যোতি মালহোত্রা, নিশ্চয়ই মনে আছে এই বেঈমানের কথা, এই বেঈমানের নাম আপনাদের মনে আছে। এই বেঈমানকে দিয়ে চেষ্টা করেছিল বিভিন্ন গোপন তথ্য নেওয়ার, এবং শুধু তাই নয়, 2500 পাতার একটা চার্জশিট জমা পড়েছে, যেখানে দেখা যাচ্ছে ইউটিউবার জ্যোতি মালহোত্রা সিটস ফাইন্ডস লিঙ্কস টু ISI এজেন্ট। কোন কোন ISI এজেন্টের সঙ্গে, অর্থাৎ শত্রু শিবিরের গুপ্তচর বাহিনীর কার কার সঙ্গে কি কি তথ্য কবে কবে কিভাবে আদান প্রদান হয়েছে, তার পূর্ণাঙ্গ বিবরণ আছে। According to the charge sheet, Jyoti Malhotra
had been allegedly passing sensitive information to Pakistan agents for a considerable period of time and maintain regular contact with them. ওই চার্জশিট অনুযায়ী নিয়মিত আইএসআইয়ের গুপ্তচরদের সঙ্গে যোগাযোগ রাখত জ্যোতি মালহোত্রা। জ্যোতি মালহোত্রা সেই ইউটিউবার যার মূল্যবোধ নেই, দেশপ্রেম তো নেই, গদ্দার। সে বিভিন্ন সময় আইএসআইয়ের এজেন্টদের শুধুমাত্র কয়েকটা টাকার লোভে সে দিয়েছে। এখানে শুধু টাকার লোভ বলবো না, আসলে অনেকে বলে যে হানি ট্র্যাপে ফাঁসানো হয়েছিল জ্যোতি মালহোত্রাকে। যাই হোক না কেন, জ্যোতি মালহোত্রা একটি অত্যন্ত নিন্দিত নাম এখন, তার কারণ জ্যোতি মালহোত্রা দেশের সঙ্গে গদ্দারি করেছে। Investigators said she initially started out by creating blogs and content like a regular YouTuber, but during a visit to Pakistan, she allegedly came into contact with intelligence handlers. Earlier, the Hisar police had said that Pakistani intelligence operatives were developing Malhotra as an asset. এই অ্যাসেট শব্দটার অর্থ কি জানেন? এর অর্থ হচ্ছে সম্পত্তি। অ্যাসেট তাকেই বলে গুপ্তচর বাহিনী যে শত্রু শিবিরে যে তাদের হয়ে কাজ করবে, অর্থাৎ শত্রু শিবিরে তাদের হয়ে যে তথ্য তুলে দেবে তাকে অ্যাসেট হিসেবে গণ্য করা হয়। জ্যোতি মালহোত্রা আসলে শত্রু শিবিরের অ্যাসেট ছিল আর ভারতের জন্য ছিল গদ্দার। Police said that digital forensic examination of her mobile phone revealed extensive conversation with Ehsan-ur-Rahim Danish Ali, an officer of Pakistani High Commission of India. The charge sheet also named her links with ISI operatives identified as Shakir, Hassan Ali and Nasir Dhillon. অর্থাৎ সম্মুখ সমরে তো পারবে না, পাকিস্তান চেষ্টা করেছিল যে আমাদের এই ভারতবর্ষে বিভিন্ন জায়গা থেকে এই রকম জ্যোতি মালহোত্রার মতো মূল্যবোধহীন গদ্দারদের কাছ থেকে যদি কিছু তথ্য নিয়ে কিছু করতে পারে। এখন দেখুন, খুব ঠান্ডা মাথায় ভেবে দেখুন, জ্যোতি মালহোত্রার মতো একজন ইউটিউবার, আমি খুব দুঃখিত এই শব্দটা ব্যবহার করছি, অর্ধশিক্ষিত। তার কারণ হচ্ছে যার দেশপ্রেম নেই তাকে তো আর যাই বলুন ওই সার্টিফিকেট দেখে শিক্ষিত বলবো না। শুধুমাত্র গ্ল্যামারের হাতছানিতে, টাকার অর্থ লোভে এবং তার সঙ্গে অন্যান্য কারণে কি করেছে? দেশকে বিক্রি করে দেওয়ার চেষ্টা করেছে। এখন প্রশ্ন হচ্ছে, জ্যোতি মালহোত্রা এমন কি তথ্য আদান প্রদান করতে পারত যাতে বিরাট কিছু হতো? আসলে পাকিস্তান সবসময় চায় সম্মুখ সমরে লড়বে না, সন্ত্রাসীদের মতো কাপুরুষ এবং ভীরুতার সঙ্গে তারা ঢুকে পড়বে, কিছু জীবনহানি ঘটবে এবং তা নিয়ে বহাল তবিয়েতে এই আনন্দে মশগুল হয়ে থাকবে যে হ্যাঁ, আমরা ভারত কাঁপিয়ে দিয়েছি। বারবার করে বলছি, পাকিস্তানকে আমাদের দখল করতে আমাদের 24 ঘন্টাও সময় লাগবে না। শুধু এখন নয়, 1961 সালে একজন বিখ্যাত ফৌজি অফিসার তার লেখায় লিখে গিয়েছেন, খুব পরিষ্কার করে লিখে গিয়েছেন, যদি ওপর থেকে সিগন্যাল অর্থাৎ ইশারা থাকতো তাহলে 6-এর দশকেই পাকিস্তান আমরা নিয়ে নিতাম। আমি আপনাদের বারবার করে বলছি যে পাকিস্তানের 1 ইঞ্চি জমিও নেই যেটা আমাদের আওতার মধ্যে পড়ে না, অর্থাৎ মাটির ওপরে 1 ইঞ্চিও জমি নেই যে কিছু লুকিয়ে কোথাও গিয়ে পাকিস্তানি আর্মি থাকতে পারবে। কিন্তু তা সত্ত্বেও ভারত কিন্তু পাকিস্তানের সাধারণ মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেনি। যুদ্ধটা হচ্ছে সন্ত্রাসবাদ, আরও পরিষ্কার করে বলছি, ইসলামিক সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে। আর সেই যুদ্ধে শোচনীয়ভাবে পাকিস্তান পরাজিত। যত সময় যাচ্ছে তথ্য বেরিয়ে আসছে। এখন শুধুমাত্র 146 থেকে 155 জনের নাম বেরিয়ে এসেছে। এখনো পর্যন্ত 6টি এয়ারক্রাফট অর্থাৎ যুদ্ধ বিমান ক্ষতিগ্রস্ত মানে একেবারে ধুলোর সঙ্গে মিশিয়ে দিয়েছি, বেরিয়ে এসেছে। এখনো অবধি শুধুমাত্র খবর এসেছে ওদের এয়ার ডিফেন্স সিস্টেম আমরা তছনছ করে দিয়েছি। ধৈর্য ধরুন,
আরও খবর আসছে সাধে কি পাকিস্তান কাকুতি মিনতি করেছিল এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে সংঘর্ষ বন্ধ করার, অর্থাৎ অপারেশন সিন্দুর বন্ধ করার? কার্যত ওই কয়েক ঘন্টায় বিধ্বস্ত হয়ে গিয়েছিল। কিন্তু আসিফ মুনির, আপনারা জানেন, এই আসিফ মুনির হচ্ছে এমন একটা দালাল যে সন্ত্রাসবাদী শক্তি বিক্রি করে অন্য শক্তিধরের কাছে। এই আসিফ মুনির এমন একটা দালাল যে বালুচিস্তানের খনিজ পদার্থ অন্য রাষ্ট্রের হাতে তুলে দেওয়ার জন্য, অর্থাৎ দালালি করার জন্য সে পাকিস্তানের আর্মিকে পাঠায়। সুতরাং এই আসিফ মুনির যত সময় যাচ্ছে পাকিস্তানের সর্বময় কর্তা হয়ে উঠছে। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি বা পার্লামেন্ট নয়, এখন শেষ কথা বলছে আসিফ মুনির। দেখুন, সেদিক থেকে দেখতে গেলে এটা ভারতের পক্ষে ভালো না খারাপ? তার কারণ এই রকম স্বার্থান্বেষী, সংকীর্ণ মনা এবং যুদ্ধের সময় যেখানে একের পর এক তার বাহিনীর লোকেরা শহীদ হচ্ছে, তিনি পুরো পরিবারকে পাঠিয়ে দিয়েছেন বিদেশে যাতে তারা সুখ শান্তিতে থাকে। খবরে প্রকাশ, আসিফ মুনির শুধুমাত্র পরিবারের সদস্যদের পাঠাননি, তার অর্থ সম্পত্তি এবং অবশ্যই বিদেশের বিভিন্ন জায়গায় স্থাবর সম্পত্তিও কিনে রেখেছে। তার কারণ আসিফ মুনির জানে তার কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। আপনাদের কি মত? অবশ্যই লিখে জানাবেন।